ওয়েলকাম টু বায়ো লার্নিং ইউটিউব চ্যানেল। আজকে আমি ক্লাস 12-এর একটি টপিক শুরু করতে চলেছি। তো যে টপিকটা খুবই প্রাসঙ্গিক এবং আমরা এখন যে পরিস্থিতিতে দাঁড়িয়ে রয়েছি, সেই পরিস্থিতিটা হচ্ছে আমরা বাড়ির মধ্যে লকডাউন হয়ে গেছি। শুধু আমরা নয়, গোটা পৃথিবী আজ থেমে গেছে। কেন? না, সেটা নিশ্চয়ই তোমরা সবাই জানো যে এক অদৃশ্য শত্রুর কাছে আমরা বন্দি হয়ে গেছি। তাকে না পাচ্ছি দেখতে, না পাচ্ছি তার কোনো ট্রিটমেন্ট খুঁজে পেতে। তাহলে সেটা নিশ্চয়ই কী বলছি বুঝতে পারছো। যেটা আমরা সবাই জানি যে করোনা ভাইরাস, যেটা কোভিড-19, যার জন্য গোটা পৃথিবী আজ থেমে গেছে। বিশ্ব অর্থনীতি মন্দা চলছে, মানুষ না খেতে পেয়ে মারা যাচ্ছে, বাড়ির বাইরে বেরোলেই বিপদ, সবসময় হাত ধোয়া, পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, মানে এক কথায় জনজীবনকে বিপর্যস্ত করে দেওয়া। এই পরিস্থিতিতে আমরা দাঁড়িয়ে থেকে আমাদের ক্লাস 12-এর একটা খুবই প্রাসঙ্গিক একটা টপিক আছে আমাদের। সে টপিকটা নিশ্চয়ই আশা করছি তোমরা বুঝতে পারছো। আমি নিজে বলছি না, আমি বলবো, শেষে গিয়ে বলবো। তো এই বিষয়গুলো কি, বা আমরা যখন এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমাদের যখন সরকার থেকে বলছে যে স্যানিটাইজার দিয়ে ভালো করে হাত ধোন, হ্যাঁ, বিভিন্ন লিকুইড ইউজ করুন, বিভিন্ন সাবান দিয়ে 30 সেকেন্ড হাত ধোন, হ্যাঁ, মাস্ক পরে বাইরে বেরোন, নাহলে কিন্তু এই রোগ ছড়িয়ে যেতে পারে। তাহলে আমরা সবাই জানি যে করোনা ভাইরাস একটা হচ্ছে আমাদের কাছে আতঙ্ক। মানে আমরা জীবন আর মৃত্যুর সামনে দাঁড়িয়ে রয়েছি, যে যে কোনো মুহূর্তে আমরা মৃত্যুর সম্মুখীন হতে পারি। তাহলে এই ঘটনাগুলো কেন হয়? তাহলে আমাদের স্বাস্থ্য ভালো রাখার জন্যই এত পরিকল্পনা, কাজকর্ম বন্ধ করে দিয়ে বাড়িতে বসে থাকা। তাহলে আমাদের স্বাস্থ্য ভালো রাখতে গেলে আমাদের কি করতে হয়, বা স্বাস্থ্য কি, কোনটাকে স্বাস্থ্য বলে? কেন বারবার হাত ধুতে বলছে? কেন মাস্ক পরতে বলছে? তাই তো, কেন বাড়ি থেকে বেরোতে বারণ করছে? যে কোনো সবজি বা যে কোনো খাবার জিনিস বাড়িতে ভালো করে এনে একটু গরম জলে ফুটিয়ে নিতে বলছে। তাহলে নিশ্চয়ই এর পিছনে নিশ্চয়ই কোনো গভীর কারণ রয়েছে। এবং আমরা দেখতেও পাচ্ছি যে অনেক মানুষ এই করোনা পজিটিভ হচ্ছে, অনেকে ভালো হয়ে যাচ্ছেন, আবার অনেকে মারাও যাচ্ছেন। তাহলে কেন কিছুজন ভালো হচ্ছে, কিছুজন মারা যাচ্ছে? এখনো পর্যন্ত কোনো ওষুধ আবিষ্কার হতে পারেনি, বা বিজ্ঞানীরা আমাদেরকে এখনো সেইভাবে কোনো দিশা দেখাতে পারেননি। কিন্তু তা সত্ত্বেও মানুষ তো সুস্থ হচ্ছে, আবার অনেক মানুষ মারাও যাচ্ছে। তাহলে এই প্রাসঙ্গিক বিষয় যেটা আজকে আমরা পড়তে চলেছি, সেটা হচ্ছে আমাদের স্বাস্থ্যটাকে ঠিক রাখা, বা আমাদের শারীরিক অবস্থাটাকে ঠিক রাখা। তো আজকে আমাদের যে টপিক, সেটা হচ্ছে ক্লাস 12-এর ইউনিট 3 চ্যাপ্টার নাম্বার 9, হেলথ অ্যান্ড ডিজিজ, স্বাস্থ্য এবং রোগ। কী করে স্বাস্থ্য ভালো রাখবো, কী করে রোগ হবে না, কী করে আমরা করোনা ভাইরাস থেকে বাঁচবো। শুধু করোনা ভাইরাস না, আমাদের পৃথিবীতে কয়েক লক্ষ ভাইরাস ঘোরাঘুরি করছে, বা ব্যাকটেরিয়া ঘোরাঘুরি করছে, যারা রোগ সৃষ্টি করে। আবার অনেক আছে রোগ সৃষ্টি করে না, বা ততটা ক্ষতিকারক নয়। তাহলে কীভাবে আমরা বাঁচবো, কীভাবে আমাদের স্বাস্থ্যকে বজায় রাখবো, কী করে আমাদের ইমিউনিটিটাকে বজায় রাখবো, বা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবো। আমি একদিন টিভিতে দেখছিলাম যে বলছে বেশি পরিমাণে এঁচড় খান, রসুন খান, তাহলে কী হবে না, তাহলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে। তাহলে রোগ প্রতিরোধ ক্ষমতা বা ইমিউনিটি বাড়া, তাহলে বলছে কি না, ইমিউনিটি বাড়লে নাকি তোমার রোগ হবে না, বা করোনা ভাইরাস তোমাকে বেশি প্রভাব ফেলতে পারবে না তোমার শরীরে। তাহলে কি জিনিসগুলো, কিভাবে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে, আর রোগ প্রতিরোধ ক্ষমতাই কি, বা সেগুলো আমরা তোরা দেখি। তাহলে আমাদের চ্যাপ্টার নাম্বার হচ্ছে কি বললাম, ইউনিট 3 ক্লাস 12, ইউনিট 3, এবং চ্যাপ্টার হচ্ছে তোমার চ্যাপ্টার নাম্বার 9, এবং সেই চ্যাপ্টারটা আছে স্বাস্থ্য এবং রোগ, হেলথ হেলথ অ্যান্ড ডিজিজ, হেলথ অ্যান্ড ডিজিজ, অর্থাৎ স্বাস্থ্য এবং রোগ। স্বাস্থ্য এবং রোগ এই সময় কিন্তু দাঁড়িয়ে আমাদের একটা খুবই প্রাসঙ্গিক বিষয়, যে এই স্বাস্থ্য এবং রোগ কি। তো প্রথমেই আমরা যদি চলে যাই, যে আমি বললাম যে আমার স্বাস্থ্য ভালো আছে, ঠিক আছে, আমি ফিট, এই তো দেখো আমি ঠিক দাঁড়িয়ে আছি, ঠিক আছে, কথা বলতে পারছি, হাসছি, খেলছি, সবই করতে পারছি, আমার স্বাস্থ্য ভালো রয়েছে। তাহলে কি এটাই স্বাস্থ্য? এটা স্বাস্থ্য নয়, এটা আমি বাহ্যিক দিক থেকে। তাহলে স্বাস্থ্য যদি আমরা দেখি, ঠিক আছে, সেটা দু রকমের হয়। একটা হচ্ছে মানসিক, আর একটা শারীরিক। একটা ফিজিওলজিক্যাল কন্ডিশন, একটা হচ্ছে মেন্টাল কন্ডিশন। আমি হয়তো বাইরে ভালো, আমি মুখে হাসছি, ঠিক আছে, আমার ফিজিক্যাল কন্ডিশন ইজ গুড, বাট মেন্টাল কন্ডিশন ইজ নট গুড। তাহলে আমার কাছে মেন্টাল কন্ডিশন, বা আমি মানসিকভাবে অসুস্থ, আমি লোককে দেখানোর জন্য আমি হাসছি বা ভালো ব্যবহার করছি, কিন্তু আমার মনটা খারাপ, বা মানসিক স্বাস্থ্য ঠিক নেই। তাহলে শুধুমাত্র স্বাস্থ্য বললেই হবে না যে শারীরিকগতভাবে আমি, বা শারীরিক বাহ্যিক দিক থেকে ঠিক আছি।
তো এই স্বাস্থ্য সংস্থা যেটা তোমরা সবাই এখন নাম জানো, হু, হু, হু মিন্স কে নয় কিন্তু, হু মিন্স ওয়ার্ল্ড ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। হু এর নাম হচ্ছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। এই হু বিশ্ব স্বাস্থ্য সংস্থা, বাংলায় বলা হয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বিশ্ব স্বাস্থ্য সংস্থা যারা কি করে, গোটা পৃথিবীর বিশ্ব বা স্বাস্থ্য, মানুষের স্বাস্থ্য নিয়ে যারা গবেষণা করে। এই হু কি বলেছে, হু কয়েকটা টার্ম সম্পর্কে আমরা চলে আসি। স্বাস্থ্য সম্পর্কে কি বলেছেন, হেলথ, হেলথ বা স্বাস্থ্য কি, স্বাস্থ্য বলতে কি বুঝবো। হু বলছে যে, একটা খুব কোটেশন বলছে যে, হু বলতে চাইছে যে হেলথ ডাজ নট সিম্পলি মিন অ্যাবসেন্স অফ ডিজিজ অর ফিটনেস অফ বডি। তাহলে কি বলতে চাইছে, হেলথ মানে আমরা এটুকুই বোঝাচ্ছি না যে আমি সম্পূর্ণভাবে রোগমুক্ত বা আমার শরীরে কোনো রোগ নেই, তাই তো। তাহলে এইটাকে কিন্তু হেলথ বা স্বাস্থ্য বোঝাচ্ছে না। তাহলে স্বাস্থ্য বলতে কি বোঝাচ্ছে, শারীরিক, মানসিক, সামাজিক সব কিছু পরিবেশ বা সব কিছু যদি সুস্থ থাকে তবেই সেটা আমার স্বাস্থ্য সুস্থ আছে, তাই তো। তাহলে স্বাস্থ্য সম্পর্কে আমরা বলতে পারি ইটস সিম্পলি ডিফাইন্ড অ্যাজ এ স্টেট অফ কমপ্লিট ফিজিক্যাল, মেন্টাল, সোশ্যাল অ্যান্ড সাইকোলজিক্যাল ওয়েল বিংস। তাহলে এটা কি বললাম, ইট কুড বি সিম্পলি ডিফাইন্ড অ্যাজ দ্য ফিজিক্যাল, মেন্টাল, সাইকোলজিক্যাল ফিটনেস অর ওয়েল বিংস। যদি আমি শরীরগতভাবে, মানসিক দিক থেকে, সব দিক থেকে বা সামাজিক দিক থেকে সুস্থ থাকি, সেটাই হচ্ছে আমার স্বাস্থ্য। এবার এই স্বাস্থ্যটাকে ভালো রাখার জন্য আমার কি করতে হবে না, প্রপার খাদ্য খেতে হবে, অবশ্যই ডায়েট মেনটেন করতে হবে। 2 নম্বর কি, পার্সোনাল হাইজিন, এটা হাত পা ধোয়া, মুখ ধোয়া, গা ধোয়া, যেটা আমরা নর্মালি অন্যান্য সময় করে থাকি, ঠিক আছে। বাইরে থেকে এসে হাত পা ধুয়ে নিলাম, মুখটা ধুয়ে নিলাম, জামা কাপড় পরিষ্কার করি, স্নান করা, এগুলো হচ্ছে হাইজিন। কিন্তু এখন আমরা হাইজিনটা এই করোনা পরিস্থিতি একটু বেশি মানছি আর কি। বাইরে থেকে বেরিয়ে এলেই স্যানিটাইজ করে নিচ্ছি বডিকে, বা তোমার হাত ধুয়ে নিচ্ছি ভালো করে সাবান টাবান দিয়ে বা কোনো লিকুইড দিয়ে, স্যানিটাইজার দিয়ে। তো এইভাবে আমরা জামা কাপড় পোশাক ধুয়ে ফেলছি, অন্য সময় হলে এত তাড়াতাড়ি আমরা করি না। তো এই পার্সোনাল হাইজিনটাকে মেনটেন করা, খাবারটাকে খাওয়া, এবং সবচেয়ে মোস্ট ইম্পর্ট্যান্ট যেটা, আমরা এখন বাড়ির মধ্যে বসে বসে সবাই কিন্তু খাচ্ছি, ঠিক আছে, সবাই কিন্তু খাচ্ছি, কিন্তু সেই খাবারটা বা যে ক্যালোরিটা আমাদের দেহে তৈরি হচ্ছে সেটা কিন্তু খরচ হচ্ছে না। তাহলে কী হতে পারে, বিভিন্ন রোগ তৈরি হতে পারে। তো সেই জন্য কী করবো আমরা, সেই জন্য এক্সারসাইজ করতে বলছে, তাই তো। তাহলে এক্সারসাইজ করো, তাহলে এক্সারসাইজ করতে হবে, খাবারটা খেতে হবে, এবং তার সঙ্গে পার্সোনাল হাইজিনটা মেনটেন করতে হবে, তাহলে কিন্তু আমার শরীরটা সুস্থ থাকবে। তাহলে স্বাস্থ্য বলতে আমরা কি বোঝাচ্ছি না, স্বাস্থ্য হচ্ছে কোনো একটা দেহের শুধুমাত্র রোগমুক্ত অবস্থা নয়, তার শারীরিক, মানসিক এবং সামাজিক স্থিতাবস্থা বা সুস্থ অবস্থাটাকে বলা হচ্ছে কি, স্বাস্থ্য। এগুলো যদি সব ঠিক থাকে তাহলে তোমার স্বাস্থ্য ঠিক আছে। তো ফার্স্ট গেল স্বাস্থ্য বা তোমার হেলথ। এরপরে যদি চলে আসি রোগ, তাহলে রোগ, একজনের রোগ হয়েছে কি করে বুঝবো, রোগ বা ডিজিজ। ডিজিজ, রোগ বা ডিজিজ কি না, রোগ বা ডিজিজ হলো তোমার এমন একটা অবস্থা, এমন একটা কন্ডিশন যেখানে কি হয়, কোনো সিমটম বা লক্ষণ দেখে বোঝা যায় যে তার রোগ হয়েছে। তুমি একদিন স্কুল থেকে এসে বাড়িতে মধ্যে শুয়ে পড়লে, প্রত্যেকদিন তুমি যেখানে খাওয়া দাওয়া করে একটু খেলাধুলা করতে যাও বা একটু টিভি দেখো, সেখানে তুমি একদিন স্কুল থেকে এসে হঠাৎ করে দেখবে তুমি শুয়ে পড়লে, খেলে না। তখন মা দেখবে, জিজ্ঞাসা করে, কিরে তোর কি কিছু হয়েছে বা কোনো সমস্যা হয়েছে, তাহলে কি, তাহলে অস্বাভাবিক অবস্থা। তাহলে যেহেতু যখন অস্বাভাবিক অবস্থা সৃষ্টি হয়, যেটা কি বাইরে থেকে কোনো সিমটম বা লক্ষণ দেখে বোঝা যায়, সেটা কি বলা হচ্ছে কি, রোগ। তাহলে রোগ সেটা মানসিক হতে পারে, শারীরিক হতে পারে। যেমন জ্বর হলে তুমি কি বুঝবো না, জ্বর হলে টেম্পারেচার বেড়ে যাবে বা তাপমাত্রা বেড়ে যাবে, তাহলে কি এটা একটা সিমটম বা লক্ষণ। তোমার কোনো জায়গায় আঘাত লাগলো, তুমি বাড়ি আসতে গেছে সাইকেল থেকে পড়ে গেছে বা খেলতে গিয়ে পড়ে গিয়ে তোমার পায়ে আঘাত লেগেছে, তুমি পাটাকে একটু টেনে টেনে চলছো, তাহলে তখন কি সেটা একটা সিমটম বা লক্ষণ, যে এটা দেখে বোঝা যাচ্ছে। তোমার সর্দি হয়েছে, কাশি হচ্ছে, হাঁচি হচ্ছে, সর্দির লক্ষণ। তাহলে যখন রোগ অবস্থা কি বলবো না, রোগ হচ্ছে এমন একটা কন্ডিশন বা অবস্থা যেখানে কোনো চিহ্ন বা সিমটম বা লক্ষণের সাহায্যে বোঝা যায় যে তুমি, তোমার রোগ হয়েছে, তাহলে এটা হচ্ছে রোগ। তারপরে চলে এসো অনাক্রম্যতা। অনাক্রম্যতা বা ইমিউনিটি, অনাক্রম্যতা যেটা নিয়ে আমরা বলছিলাম, অনাক্রম্যতা বা ইমিউনিটি। ইমিউনিটি এই এখন ক্ষেত্রে খুবই প্রাসঙ্গিক একটা টার্ম, অনাক্রম্যতা বা রোগ প্রতিরোধ ক্ষমতা, এটাকে বাংলায় বলা রোগ প্রতিরোধ ক্ষমতা। তাহলে আমাদের দেহে
প্রত্যেকটা মানুষের দেহে দেখবে একটা রোগ প্রতিরোধ ক্ষমতা থাকে, এবং সবার কিন্তু ইমিউনিটি বা রোগ প্রতিরোধ ক্ষমতা বা অনাক্রমতা সমান নয়। ধরো মনে করো তোমরা দুই বন্ধু একদিন গরমের সময় বাড়িতে স্কুল থেকে ফেরার সময় দেখলে বৃষ্টি হচ্ছে, তো বলে চ আজকে বৃষ্টিতে ভিজে ভিজে বাড়ি চলে যায়, খুব ভালো কথা, দুজনে বৃষ্টিতে ভিজে ভিজে বাড়ি এলে একদিন পর দেখলে এক বন্ধু অসুস্থ হয়েছে আরেকজন হয়নি। কেন এরকম হলো? কেন? দুজনেই তো একই সময় ধরে বৃষ্টিতে ভিজেছিলে বা একই সময়ে ভিজেছিলে, তাহলে একজনের রোগ হলো বা একজনের সর্দি কাশি জ্বর হলো, একজনের হলো না। কারণ কি না, এখান থেকে বুঝতে হবে যে যার মধ্যে ইমিউনিটি পাওয়ার কম সে ঠান্ডাটা সহ্য করতে পারেনি, তাই তার রোগ তৈরি হয়েছে বা রোগ সৃষ্টি হয়েছে। কিন্তু যার ইমিউনিটি পাওয়ার বেশি বা রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি, তার কী হয়েছে? সে ঠান্ডাটা সহ্য করে নিয়েছে, ফলে তার কোনো সমস্যা হয়নি। তাহলে এই রোগ প্রতিরোধ ক্ষমতা সবার, এই যেমন দেখবে একই ফ্যামিলির কেউ করোনা পজিটিভ ধরা পড়ছে, একই ফ্যামিলির এবার 10 জন মেম্বার, 10 জন মেম্বারের মধ্যে 10 জন কিন্তু আক্রান্ত হচ্ছে না বা পজিটিভ হচ্ছে না। কারণ কি না, বলছে ইমিউনিটি পাওয়ার যা বেশি তার কিন্তু করোনাকে মোকাবিলা করার ক্ষমতা বেশি বা যে কোনো রোগকে মোকাবিলা করার ক্ষমতা বেশি, তাই তার ক্ষেত্রে কিন্তু পজিটিভ আসছে না, নেগেটিভ আসছে। কিন্তু যার ইমিউনিটি পাওয়ার কম বা অনাক্রমতা কম, তার কী হচ্ছে? তোমার একটা পজিটিভ হওয়ার সম্ভাবনা বেশি থাকছে রিলেটিভলি যার অনাক্রমতা বেশি তার থেকে। তাহলে যার অনাক্রমতা বেশি মানে রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি, সে যে কোনো রোগকে প্রতিরোধ করতে পারে। কিন্তু যার অনাক্রমতা বা রোগ প্রতিরোধ ক্ষমতা কম, সে কোনো রোগকে সহজে প্রতিরোধ করতে পারে না, মানে ছোট ছোট রোগ দ্বারা বা ভাইরাস বা ব্যাকটেরিয়া দ্বারা সহজে কিন্তু আক্রান্ত হতে পারে। তাহলে অনাক্রমতা হচ্ছে দেহে কোনো বিজাতীয় বস্তু প্রবেশ করলে দেহ কী করে না, তা সেই বিজাতীয় বস্তুর বিরুদ্ধে একটা প্রতিরোধ ব্যবস্থা করে তোলে। তাহলে দেহে কোনো বিজাতীয় বস্তু প্রবেশ করলে দেহ সেই বিজাতীয় বস্তুর বিরুদ্ধে একটা প্রতিরোধ ব্যবস্থা করে তোলে, সেই প্রতিরোধ ব্যবস্থাটাকে বলা হচ্ছে কি? অনাক্রমতা বা ইমিউনিটি বা রোগ প্রতিরোধ ক্ষমতা। এরপরে চলে এসো, তাহলে অনাক্রমতা গেল। এরপরে চলে এসো তোমার অনাক্রম্যবিদ্যা বা ইমিউনোলজি। অনাক্রম্যবিদ্যা, অনাক্রম্যবিদ্যা, অনাক্রম্যবিদ্যা বা ইমিউনোলজি, ইমিউনোলজি। তাহলে অনাক্রমতা বিদ্যা কি না, জীববিদ্যা যে শাখায় অনাক্রমতা সম্পর্কে বা রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পর্কে আলোচনা করা হচ্ছে। তাহলে অনাক্রমতা বিদ্যা আছে, লেখাই রয়েছে অনাক্রমতা আমরা জেনেছি। তাহলে জীববিদ্যার যে শাখায় রোগ প্রতিরোধ ক্ষমতা এবং তাদের কিভাবে প্রতিহত করা সেই সব বিষয়ে আলোচনা করা এবং অনাক্রমতা সম্পর্কে আলোচনা করা হচ্ছে, যে কি করে অনাক্রমতা বাড়ানো যায়, কি করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো যায়, তাহলে সেইগুলো আলোচনা করা হয়। সেই বিদ্যাটাকে বলা হচ্ছে অনাক্রম্য বিদ্যা বা ইমিউনোলজি। পরের পয়েন্ট এসো, তারপর কি আছে? অনাক্রম্যতন্ত্র, অনাক্রম্যতন্ত্র, অনাক্রম্যতন্ত্র বা ইমিউন সিস্টেম, ইমিউন সিস্টেম। তাহলে অনাক্রমতা বৃদ্ধি করার জন্য বা ইমিউনিটি বৃদ্ধি করার জন্য বিভিন্ন কোষ, বিভিন্ন কলা বা বিভিন্ন তন্ত্র কাজ করে। তাহলে এই বিভিন্ন কোষ বা কলা বা তন্ত্রগুলোকে কি বলেছে? ইমিউন সিস্টেম বা অনাক্রম্য তন্ত্র। তাহলে দেখো পুরো বিষয়টা আমরা কি পেলাম একটু যে ছোট্ট করে দেখে নিই। এইটুকু পেলাম, প্রথমে কি পেয়েছিলাম? হেলথ বা স্বাস্থ্য। কি পেলাম না, স্বাস্থ্য বা হেলথ বলছে আমাদের মানসিক, শারীরিক এবং সামাজিক পরিবেশের সুস্থতাই হচ্ছে আমাদের স্বাস্থ্য। শুধুমাত্র শারীরিক অবস্থা ঠিক থাকলে হবে না, মানসিক এবং সামাজিক দুটো অবস্থায় ঠিক থাকতে হবে, মানে সবগুলো কন্ডিশনে কী হবে? গুড হতে হবে। রোগ কি? রোগ হচ্ছে এমন একটা অবস্থা যেটা কি কিছু চিহ্ন বা লক্ষণের সাহায্যে বা সিমটমের সাহায্যে বোঝা যায়, সেটা হচ্ছে রোগ। অনাক্রম্যতা কি না, দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা, দেহ বিজাতীয় বস্তুর বিরুদ্ধে যে প্রতিরোধ ব্যবস্থা করে তোলে সেটা হচ্ছে অনাক্রম্যতা বা ইমিউনিটি। অনাক্রম্যবিদ্যা কি না, জীববিদ্যার যে শাখায় অনাক্রম্যতা বা রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পর্কে আলোচনা করা হচ্ছে সেটাকে বলা হচ্ছে ইমিউনোলজি। আর অনাক্রম্যতন্ত্র না, অনাক্রম্যতায় সাহায্য করার জন্য আমাদের দেহে যে বিভিন্ন কোষ, কলা, তন্ত্র এগুলো যুক্ত থাকে তাদের বলা হচ্ছে কি? ইমিউন সিস্টেম বা অনাক্রম্যতন্ত্র। এবার যদি বলি এই অনাক্রম্যতন্ত্র বা অনাক্রম্যবিদ্যার জনককে, ঠিক আছে, ফাদার অফ ইমিউনোলজি কাকে বলা হচ্ছে না, অনাক্রম্যবিদ্যার জনক হলেন ডক্টর এডওয়ার্ড জেনার। অনাক্রম্য বিদ্যার জনক হলেন ডক্টর এডওয়ার্ড জেনার। এডওয়ার্ড জেনার, ইংলিশে লিখে দিচ্ছি ডক্টর এডওয়ার্ড জেনার। ডক্টর এডওয়ার্ড জেনার, এই ডক্টর এডওয়ার্ড জেনার হচ্ছে, জি না জে হবে, এটা JENNER, জেনার। ডক্টর এডওয়ার্ড জেনার হচ্ছে এই অনাক্রম্যতন্ত্রের জনক। এবার অনাক্রম্যতন্ত্রের জনক তো গেল, যদি আমরা অনাক্রম্যতন্ত্রটাকে একটু দেখি, এই যে ইমিউন সিস্টেম, এই অনাক্রম্যতন্ত্রের মধ্যে বিভিন্ন কোষ, বিভিন্ন কলা এরা যুক্ত থাকে। তাহলে এই অনাক্রম্যতন্ত্র থেকে আমরা দেখতে পাই যে মানুষের অনাক্রম্যতা বিভিন্ন প্রকার অঙ্গ কোষ নিয়ে গঠিত, ঠিক আছে। তাহলে যে অঙ্গগুলো যুক্ত থাকছে, তাহলে অঙ্গতন্ত্র কে কে থাকছে এখানের মধ্যে? দেখো
আমি ধরলাম একটা অঙ্গ বা অর্গ্যান থাকছে, অঙ্গ বা অর্গ্যান। আচ্ছা, তারপর হচ্ছে তন্ত্র, যেটা আগেই বলেছি, বা কলা, বিভিন্ন কলা থাকছে, যেমন টিস্যু। ঠিক আছে, টিস্যু। তাহলে যে অনাক্রম্য তন্ত্রের সঙ্গে যুক্ত যে অঙ্গগুলো, সেই অঙ্গগুলোকে বলা হচ্ছে লিম্ফয়েড অঙ্গ। তাহলে যে অঙ্গগুলো অনাক্রম্যতার সঙ্গে যুক্ত সেগুলোকে বলা হচ্ছে কি? লিম্ফয়েড, লিম্ফয়েড অঙ্গ, লিম্ফয়েড অঙ্গ। তাহলে LYMPHOID, লিম্ফয়েড অর্গ্যান, অর্গ্যানস। তাহলে অনেকগুলো অঙ্গ থাকে। তাহলে অনাক্রম্য তন্ত্রের সঙ্গে যুক্ত অঙ্গগুলো তাদেরকে বলা হচ্ছে লিম্ফয়েড অঙ্গ, হয়ে গেছে, সরি, অঙ্গ হবে, লিম্ফয়েড অঙ্গ বা লিম্ফয়েড অর্গ্যান। এবং তন্ত্রের সঙ্গে যুক্ত কলা বা টিস্যুকে কি বলা হচ্ছে? লিম্ফয়েড কলা, লিম্ফয়েড কলা, লিম্ফয়েড কলা বা লিম্ফয়েড, লিম্ফয়েড সিস্টেম, লিম্ফয়েড সিস্টেম। তাহলে অনাক্রম্যতার সঙ্গে যুক্ত অঙ্গগুলোকে বলা হচ্ছে লিম্ফয়েড অঙ্গ, এবং কলা যেগুলো যুক্ত থাকে তাদের বলা হচ্ছে লিম্ফয়েড কলা বা লিম্ফয়েড টিস্যু। আচ্ছা, এটাকে টিস্যু বলেছে, তাহলে সিস্টেম লেখাটা উচিত না, লিম্ফয়েড টিস্যুই লেখো, লিম্ফয়েড টিস্যু। অ্যাকচুয়ালি এটাই ঠিক, কারণ সিস্টেমের ভাগ করছি তো আমরা, তো লিম্ফয়েড টিস্যু। এবার যদি বলি যে এই তন্ত্রকে, মানে পুরো তন্ত্রটাকে বলা হচ্ছে লিম্ফো রেটিকিউলার সিস্টেম, তাহলে এই পুরো লিম্ফয়েড অঙ্গ এবং লিম্ফয়েড কলা পুরো নিয়ে যে সিস্টেম, সেটাকে বলা হচ্ছে কি না, সেটাকে বলা হচ্ছে লিম্ফো, লিম্ফো রেটিকিউলার, লিম্ফোরেটিকিউলার সিস্টেম। তাহলে লিম্ফয়েড অর্গ্যান এবং লিম্ফয়েড সিস্টেম নিয়ে যে তন্ত্র তৈরি হচ্ছে সেটাকে বলা হচ্ছে লিম্ফোরেটিকিউলার সিস্টেম। তাহলে বোঝা গেল নিশ্চয়ই। অনাক্রম্যতা দুটো অংশ দেখালাম, লিম্ফয়েড অঙ্গ বা লিম্ফয়েড অর্গান, আর একটা হচ্ছে লিম্ফয়েড কলা বা লিম্ফয়েড টিস্যু, এবং এই দুটোকে একসাথে নিয়ে বলা হচ্ছে লিম্ফোরেটিকিউলার সিস্টেম। তো এইটা একটা পোর্শন গেল। এবার যদি আমরা লিম্ফয়েড অঙ্গগুলোকে ভাগ করতে আসি, ঠিক আছে, বা পুরো অনাক্রম্যতাটাকে ভাগ করি, তাহলে অনাক্রম্যতার দুটো ভাগ আমরা দেখব। তাহলে এগুলো আমি মুছে দিলাম। অনাক্রম্যতা দেখো দুটো ভাগ আমি দেখতে পাচ্ছি, যদি ভাগ করি, একটা হচ্ছে দেখো অনাক্রম্যতা বা ইমিউনিটি, অনাক্রম্যতাকে দুটো ভাগে ভাগ করা হচ্ছে, এটা একটা, এবং আমি এদিকে একটা হাত বের করলাম। তাহলে প্রথম ভাগটাকে আমি বলতে পারছি কি লিম্ফয়েড অর্গ্যান বা লিম্ফয়েড অঙ্গ, লিম্ফয়েড অর্গ্যান বা লিম্ফয়েড অঙ্গ সমূহ, অঙ্গ সমূহ বা লিম্ফয়েড, লিম্ফয়েড অর্গ্যানস, বুঝেছে? বা লিম্ফয়েড অঙ্গগুলোকে একটা জায়গায় ফেলা হলো। আর 2 নম্বর যেটা ফেলবো সেটা হচ্ছে অনাক্রম্যতন্ত্রের কোষ সমূহ, অনাক্রম্যতন্ত্রের যেগুলো কোষ আছে, অনাক্রম্য তন্ত্রের কোষ সমূহ, কোষ সমূহ। তাহলে অনাক্রম্যতন্ত্রের কোষ সমূহ মানে কি? সেলস অফ ইমিউন সিস্টেম, বলতে পারি কি সেলস অফ ইমিউন সিস্টেম, অনাক্রম্যতন্ত্রের কোষ সমূহ। ঠিক আছে, সেলস অফ ইমিউন সিস্টেম, সেলস অফ ইমিউন সিস্টেম। আচ্ছা, এর আর কিছু ভাগ নেই, তাই আমি এখানে কোন কোন কোষগুলো থাকে একটু নাম লিখে দিই। ঠিক আছে, এক্সাম্পলগুলো পরে অনাক্রম্যতন্ত্রের কয়েকটি কোষের নাম লেখো। তো সেই উদাহরণগুলো দেখে নাও, কী কী উদাহরণ আছে। সেটা হচ্ছে WBC হতে পারে, ম্যাক্রোফ্যাজ হতে পারে। ঠিক আছে, WBC মানে যেটা শ্বেত রক্তকণিকা, ম্যাক্রোফাজ, ম্যাক্রোফাজ, ম্যাক্রোফাজ হতে পারে, যেটা হচ্ছে ন্যাচারাল কিলার সেল, ন্যাচারাল কিলার সেল, বা যেটাকে বলা হয় NK সেল, ন্যাচারাল কিলার সেল, অর এটাকে আরেকটা নামে ডাকা হয় নাল সেল, নাল সেল। আচ্ছা, আর কি হতে পারে? স্প্লিন বা প্লিহা হতে পারে, মাস্ট কোষ হতে পারে। ঠিক আছে, মাস্ট কোষ, ডেনড্রাইটিক কোষ, ঠিক আছে, মাস্ট কোষ, মাস্ট কোষ ইত্যাদি। এগুলো সবই হচ্ছে কি না এক্সেট্রা, এগুলো সবই হচ্ছে অনাক্রম্যতন্ত্রের সঙ্গে যুক্ত কোষ। ঠিক আছে, সেলস, সেলস। তাহলে এগুলো এক্সাম্পলগুলো মনে রাখবে। সেল রক্তকণিকা, ম্যাক্রোফাজ, এনকে সেল বা নাল সেল, মাস্ট কোষ, এগুলো হচ্ছে অনাক্রম্যতন্ত্রের সঙ্গে যুক্ত সেল বা কোষ। আর লিম্ফয়েড যে অঙ্গগুলো আছে সেগুলো আবার দুভাগে ভাগ করা হচ্ছে, প্রাথমিক লিম্ফয়েড অর্গান আর গৌণ লিম্ফয়েড অর্গান। তাহলে প্রাথমিক, প্রাথমিক লিম্ফয়েড, প্রাথমিক লিম্ফয়েড অঙ্গসমূহ, অঙ্গসমূহ, আর গৌণ
লিম্ফয়েড অঙ্গসমূহ এবং এদের প্রত্যেকটা নাম আছে প্রাইমারি লিম্ফয়েড অর্গ্যানস। আচ্ছা, তাহলে প্রাথমিক লিম্ফয়েড অঙ্গসমূহ বলা হচ্ছে প্রাইমারি লিম্ফয়েড অর্গান। এটাকে জেনারেটিভ লিম্ফয়েড অর্গানও বলা হয়, জেনারেটিভ লিম্ফয়েড অর্গ্যানস বা কেন্দ্রীয় লিম্ফয়েড অর্গানও বলা হয়, ঠিক আছে। তাহলে এইগুলো এতগুলো নাম, প্রাইমারি বা প্রাথমিক, জেনারেটিভ, কেন্দ্রীয় লিম্ফয়েড অঙ্গ, এগুলোকে বলা হচ্ছে। আর সেকেন্ডারি যেটা আছে, সেকেন্ডারি বা গৌণ যেগুলো আছে সেগুলোকে তোমার বলা হচ্ছে, এটাকে সেকেন্ডারি, তাহলে ইংলিশ যদি করি সেকেন্ডারি লিম্ফয়েড অর্গ্যানস। আচ্ছা, আর কি বলা হচ্ছে, পেরিফেরাল লিম্ফয়েড অর্গ্যানস বা প্রান্তীয় লিম্ফয়েড অর্গ্যান। তাহলে এতগুলো নাম, তাহলে দেখি বুঝতে পারছি এটা হচ্ছে মেন আর এটা হচ্ছে তোমার গৌণ। তাহলে এটা প্রাথমিক এবং এটা গৌণ। এবার যদি আমি চলে আসি যে প্রাথমিক লিম্ফয়েড অর্গান কোনগুলো বা প্রাথমিক লিম্ফয়েড অর্গান কি আর গৌণ লিম্ফয়েড অর্গান কি, সেগুলো একটু দেখে নিই। না, প্রাথমিক লিম্ফয়েড অর্গান যদি আমি একটু সংজ্ঞা আকারে লিখি, ঠিক আছে, তাহলে যে সমস্ত অঙ্গগুলো কি হয়, রক্তকণিকা, বিশেষ করে লিম্ফোসাইটের উৎপত্তি পরিণতি, ঠিক আছে, লিম্ফোসাইটের উৎপত্তি পরিণতি, সংখ্যা বৃদ্ধি, সঞ্চয়। তাহলে লিম্ফোসাইটের উৎপত্তিতে সাহায্য করে, উৎপত্তি, পরিণতি, হ্যাঁ, সংখ্যা বৃদ্ধি, সঞ্চয় ইত্যাদি কাজে সাহায্য করবে, সেগুলোকে বলা হচ্ছে প্রাইমারি লিম্ফোসাইট। তাহলে যদি সংজ্ঞা আকারে বলি, তাহলে সংজ্ঞা আকারে বললে একদম বোঝা যাবে যে অনাক্রম্যতন্ত্রের অন্তর্গত যে সকল অঙ্গ অনাক্রম্যতার সঙ্গে যুক্ত রক্তকণিকা, বিশেষ করে লিম্ফোসাইটের উৎপত্তি, পরিণতি, সংখ্যা বৃদ্ধি এবং সঞ্চয়ে সাহায্য করে, তাদের প্রাথমিক লিম্ফোসাইট বলে। তাকে আমি লিখেই দিয়েছি। তাহলে প্রধানত রক্তকণিকা লিম্ফোসাইটে, যেটা হচ্ছে ডব্লিউবিসির ভাগ, উৎপত্তি করবে, পরিণতি, সংখ্যা বৃদ্ধি, সঞ্চয় ইত্যাদি সাহায্য করছে, তাদের বলা হচ্ছে প্রাইমারি লিম্ফোসাইট। যদি এই প্রাইমারি লিম্ফোসাইটের উদাহরণ দিই, সেটা হবে কি না অস্থি মজ্জা, যেটাকে বোন ম্যারো বলা হচ্ছে। এর তাহলে উদাহরণ আমি কি বলতে পারি, অস্থি মজ্জা বা বোন ম্যারো। অস্থি মজ্জা এক্সাম্পলে চলে আসি, অস্থি মজ্জা বা বোন ম্যারো, MARROW। থাইমাস গ্রন্থি বা থাইমাস গ্ল্যান্ড, ঠিক আছে, এক্সেট্রা। এগুলো হচ্ছে তোমার কি, এগুলো হচ্ছে তোমার প্রাইমারি লিম্ফয়েড অর্গান। এবার যদি আমি চলে আসি সেকেন্ডারি লিম্ফয়েড অর্গান, তাহলে যে সমস্ত অর্গানগুলো কি হয়, বি লিম্ফোসাইট এবং টি লিম্ফোসাইট সঞ্চিত থেকে, বা বি লিম্ফোসাইট এবং টি লিম্ফোসাইট সঞ্চিত থেকে অ্যান্টিজেনের উপস্থিতিতে দুটো সংখ্যা বৃদ্ধি পায়, ঠিক আছে। অ্যান্টিজেনের উপস্থিতিতে বি লিম্ফোসাইট এবং টি লিম্ফোসাইট, এখানে মেনলি কি বলছে না দুটো লিম্ফোসাইট বলছে, বি অ্যান্ড টি লিম্ফোসাইটের উপস্থিতিতে, টি লিম্ফোসাইটের উপস্থিতিতে এবং অ্যান্টিজেনের উপস্থিতিতে এদের সংখ্যাটা বাড়ছে, তখন তাদের বলা হচ্ছে গৌণ লিম্ফোসাইট। তাহলে যদি সংজ্ঞা আকারে বলি, না সংজ্ঞা আকারে বললে যে দেহ অনাক্রম্যতার অন্তর্গত যে সমস্ত অঙ্গে প্রধানত বি এবং টি লিম্ফোসাইট সঞ্চিত থেকে অ্যান্টিজেনের উপস্থিতিতে দ্রুত সংখ্যা বৃদ্ধি পায়, ঠিক আছে, তাহলে তাদের বলা হচ্ছে কি না সেই সমস্ত অঙ্গকে বলা হচ্ছে গৌণ লিম্ফোসাইট অঙ্গ। যেটা অ্যান্টিজেনের উপস্থিতিতে বি এবং টি লিম্ফোসাইটের সংখ্যা বাড়াবে, সেই অঙ্গগুলোকে বলা হচ্ছে গৌণ বা সেকেন্ডারি লিম্ফয়েড অর্গান। এবং এদের উদাহরণ যদি দেখি, কয়েকটা উদাহরণ চলে আসো, লসিকা গ্রন্থি, প্লীহা, ঠিক আছে, টনসিল। তাহলে উদাহরণ কি কি বললাম না লসিকা গ্রন্থি, প্লীহা, আচ্ছা, তারপরে হচ্ছে তোমার টনসিল। এগুলো সবই হচ্ছে কি না, এগুলো সবই হচ্ছে তোমার গৌণ লিম্ফোসাইটের বা লিম্ফয়েড অঙ্গের উদাহরণ। তাহলে পুরো বিষয়টা গেল, এটা হচ্ছে প্রাথমিক বা পুরো অনাক্রমতা বললাম, লিম্ফয়েড অঙ্গ, প্রাথমিক, গৌণ এবং অনাক্রমতার কোষগুলো। এখান থেকে মেনলি শর্ট কোশ্চেন পড়ে, সংখ্যা খুব একটা পড়ে না, তবে পড়লেও দেখে রাখবে একবার করে বিষয়গুলোকে, তাহলে মোটামুটি এই উদাহরণগুলো ভালো করে দেখবে। এবার এখান থেকে আর দুটো কোশ্চেন বলবেই, বা যেটা তোমাদের জানা উচিত, যে আমাদের দেহে অনাক্রমতা তো আছে, আমরা সবাই জানি, কারণ কারো কম কারো বেশি।
এবার অনাক্রমতা বেশি হলে কি হয় আর অনাক্রমতা কম হলে কি হয়? তাহলে অনাক্রমতা বেশি হওয়া খারাপ, খুব বেশি হওয়া খারাপ, আবার অনাক্রমতা খুব কমে যাওয়া খারাপ। তাহলে মোটামুটি স্বাভাবিক থাকলে সেটা ঠিক আছে। তাহলে এখান থেকে দুটো কোশ্চেন পড়ে যে অনাক্রমতা যদি বেশি হয়ে যায় তাহলে কি হয় না, সেখানে একটা রোগ হয়, আবার অনাক্রমতা কমে গেলেও একটা রোগ হয়। ঠিক আছে, তো অনাক্রমতা বেশি হলে তাহলে প্রথমে আসি কি না, প্রথমে হচ্ছে অনাক্রমতা বেড়ে গেলে কি হয় না, প্রথমেই যেটা আছে সেটা হচ্ছে এক কোশ্চেন, অটো ইমিউন ডিজিজ। অটো ইমিউন, IMMUNE, অটো ইমিউন ডিজিজ, DISEASE, অটো ইমিউন ডিজিজ। তাহলে অটো ইমিউন ডিজিজ কি বলছে না, দেহে যদি অনাক্রমতা বৃদ্ধি হয় তাহলে যেখানে যে রোগগুলো হয় সেগুলোকে বলা হচ্ছে অটো ইমিউন ডিজিজ। কিরকম না, দেহে অনাক্রমতার বৃদ্ধি, তাহলে অটো ইমিউন ডিজিজ হচ্ছে দেহে অনাক্রমতার অধিক সক্রিয়তা, অনাক্রমতার অনাক্রমতার সক্রিয়তা বৃদ্ধি পেলে বা অধিক সক্রিয়তার ক্ষেত্রে যে রোগ হয় সেটাকে বলা হচ্ছে অটো ইমিউন ডিজিজ। উদাহরণ কি বলতে পারি না, ডায়াবেটিস ডায়াবেটিস মেলিটাস, যেটাকে সুগার বলি। আচ্ছা, অ্যাডিসন বর্ণিত রোগ, অ্যাডিসন বর্ণিত রোগ। ঠিক আছে, তাহলে এগুলো সবই হচ্ছে কি না, এগুলো সবই হচ্ছে অটো ইমিউন ডিজিজ এর উদাহরণ। ঠিক আছে, তো এই দুটো গেল। আরেকটা যেটা আছে সেটা হচ্ছে অনাক্রমতা কমে গেলে, ইমিউনো ডেফিসিয়েন্সি। আরেকটা কি বলছি, ইমিউনো ডেফিসিয়েন্সি, IMMUNO, ইমিউনো ডেফিসিয়েন্সি। তাহলে ডেফিসিয়েন্সি মানে অভাব, ইমিউনো ডেফিসিয়েন্সি। তাহলে দেহে অনাক্রমতা হ্রাস পেলে, অনাক্রমতা কমে গেলে যে রোগ হয়, অনাক্রম্যতা হ্রাস পেলে যে রোগ হচ্ছে সেটাকে বলা হচ্ছে তোমার কি, সেটাকে বলা হচ্ছে যে তোমার ইমিউনো ডেফিসিয়েন্সি। ইমিউনো মানে অনাক্রমতা, ডেফিসিয়েন্সি মানে হচ্ছে অভাব। তাহলে অনাক্রমতা হ্রাস পেলে যে রোগ হয় সেটা হচ্ছে ইমিউনো ডেফিসিয়েন্সি ডিজিজ। এর যদি উদাহরণ বলি, এর উদাহরণ অনেক আছে তোমার, সেটা হতে পারে এইডস, অ্যাকোয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম। আর কি হতে পারে, SCID। ঠিক আছে, সিভিয়ার তোমার এটাকে বলতে পারি যে সিভিয়ার কম্বাইন্ড ইমিউনো ডেফিসিয়েন্সি। এডিসের নামটা সবাই জানো তাই লিখছি না, সিভিয়ার কম্বাইন্ড ইমিউনো ডেফিসিয়েন্সি, সিভিয়ার কম্বাইন্ড ইমিউনো ডেফিসিয়েন্সি। এই রোগটার একটা নাম আছে বাবেল বয় ডিজিজ। ঠিক আছে, তাহলে এখান থেকে দুটো কোশ্চেন বললাম, অনাক্রমতা বৃদ্ধি পেলে কী রোগ হয় যেটাকে অটোইমিউন ডিজিজ বলা হচ্ছে, আর অনাক্রমতা হ্রাস পেলে কী রোগ সেটাকে বলা হচ্ছে ইমিউনো ডেফিসিয়েন্সি ডিজিজ বলা হচ্ছে। তো মোটামুটি তাহলে আমাদের এই পর্যন্তই থাকলো। এবার আজকের টপিক আমরা এই পর্যন্তই রাখলাম, কারণ আমরা বেসিক কনসেপ্টটাকে আমরা এখানে জানলাম। এর পরের দিন আমরা জানবো কী করে অনাক্রমতা বাড়ানো যায় বা অনাক্রমতা কখন হ্রাস পায়, কে এই অনাক্রমতা বৃদ্ধি বা কমের জন্য দায়ী, কিভাবে হাইজিন মেনটেন করলে আমাদের রোগ হবে না, বা রোগ হলে আমরা কী কী প্রসিডিওর ফলো করব। তো এই বিষয়গুলো নিয়ে আমরা জাস্ট আজকে ইন্ট্রোডাকশনটা আলোচনা করেছি এবং কয়েকটা ডেফিনেশন বলেছি বা কে কে যুক্ত আছে সেগুলো বলেছি। এরপরে আমরা আরও ডিটেলসে ঢুকবো, কারণ অনাক্রমতা কী করে বাড়াবো বা কে বাড়াতে সাহায্য করে, কিভাবে বাড়ে, তো সেই বিষয়গুলো, তাদের কেমিক্যাল স্ট্রাকচার, তাদের কাজ, সব কিছু আমরা নেক্সট ভিডিওতে পড়বো। তো টিল দেন আজকের ভিডিও এই পর্যন্তই। দ্যাটস অল ফর দ্য ডে। হ্যাভ এ নাইস ডে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো এবং বাড়িতে থেকো, কারণ পরিবেশটা কী হয়ে আছে, ভাইরাস যুক্ত হয়ে আছে। যতটা পারো একে অপরের থেকে দূরত্বটাকে বজায় রাখার চেষ্টা করো, বাড়ি থেকে বেরিও না, সাবধানে থেকো। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং।